তথ্যচিত্রে বন্দে মাতরমের ইতিহাস, বিতর্ক আর ঐতিহ্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কালোজয়ী রচনার যাবতীয় বৃত্তান্ত নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন রাজ্য সরকারি আধিকারিক সুমিত ঘোষ। কোন প্রেক্ষাপটে হয়েছিল অমর এই সৃষ্টি, কোথায় লেখা হয়েছিল, কিভাবে বন্দে মাতরম হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন, তথ্যচিত্রে উঠে এসেছে দুর্লভ তথ্য। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্র। এমন এক মন্ত্র যা আজ সমুদ্র হিমাচলকে এক সূত্রে বেঁধেছিল। পরাধীনতার অন্ধকারে ডুবে থাকা একটা জাতির জাগরণের মন্ত্র। এমন এক ধ্বনি যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা প্রাপ্তির ৮০টা বসন্ত পরেও বন্দে মাতরম মন্ত্রে রক্ত গরম হয়ে ওঠে। বন্দে মাতরম নাড়া দিয়েছে স্বাধীন ভারতের এক সরকারি আধিকারিককেও। এতটাই তীব্র তার অভিঘাত, কালোজয়ী গানের সুদীর্ঘ ইতিহাস ঘেঁটে দুর্লভ তথ্য সমৃদ্ধ একটি তথ্যচিত্র তিনি বানিয়ে ফেলেছেন। সরকারি আধিকারিক সুমিত ঘোষ রাজ্য লেখাগারের কর্মী। শুধু ছকে বাঁধা 10টা 5টা ডিউটি নয়, গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে আলাদা সময় বের করে নেওয়া তার বরাবরের অভ্যেস। বিভিন্ন ঐতিহাসিক নথি সংগ্রহ করে সেগুলি দলিল হিসেবে সংরক্ষণ করে। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতের জন্য ইতিহাসকে গুছিয়ে রাখা। সেই তাগিদ থেকেই বন্দে মাতরম নিয়ে প্রায় 40 মিনিটের তথ্যচিত্র তৈরি করেছেন সুমিত ঘোষ। বন্দে মাতরম, বন্দে মাতরম। যে গানটা, যে মহামন্ত্র বন্দে মাতরম, এর তাৎপর্য কি ছিল, কিভাবেই বা এর উৎস হলো, কোথায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লিখলেন, এই সমস্ত তথ্য আমাদের রাজ্য লেখাগারের নথিতে, এই মহাসমুদ্রের প্রচুর তথ্য রয়েছে। তো আমার মনে হলো যে এই তথ্যগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা দরকার। সাধারণ মানুষ তারা আর্কাইভসে এসে গবেষণা করতে পারেন না, তাই এই তথ্যচিত্র করার কারণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম ইউটিউবে প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারি আধিকারিক সুমিত ঘোষের তৈরি তথ্যচিত্র বন্দে মাতরম, ইতিহাস, বিতর্ক, ঐতিহ্য। বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগ যে বন্দে মাতরম গানকে প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি শিক্ষা অঙ্গনে এই গানটি যাতে গাওয়া হয় সে বাধ্যতামূলক করা হচ্ছে। তো যে গানের বিষয়ে এত মর্যাদা দেওয়া হচ্ছে, যাতে এত জোর দেওয়া হচ্ছে, সেই গানের ইতিহাস আমরা যদি জানতে পারি, তার মাহাত্ম্য যদি জানতে পারি, এই গান কিভাবে আমাদের প্রেরণা দেয় জানতে পারি, আমার মনে হয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রী নিজেরাই গাইবে, তাদের কোনো আইনের দরকার হবে না। বলতে পারেন এটাও একটা কারণ। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার যখন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেয়, তখনই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করেন সুমিত ঘোষ। দুই সহযোগী নিলয় মণ্ডল ও গৌরব দেকে সঙ্গে নিয়ে দিন-রাত এক করে কাজ চলতে থাকে। গবেষণা পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগার, দিল্লির ন্যাশনাল আর্কাইভস, ন্যাশনাল লাইব্রেরি, নৈহাটির বঙ্কিম ভবনের সংরক্ষিত নথি, বন্দে মাতরম বিষয়ে প্রকাশিত বিভিন্ন বই ঘেঁটে তৈরি করা হয় তথ্যচিত্রের মূল স্ক্রিপ্ট। মাননীয় মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি তিনি উৎসাহ দিয়েছেন, এ ব্যাপারে অনুমোদন করে দিয়েছেন। যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দেখেন, আমি বিশেষভাবে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। অলরেডি আমি মেল পাঠিয়েছি, আমার আশা যে তারা তাদের মূল্যবান ব্যস্ত সময়ের মধ্যে অবশ্যই দেখার চেষ্টা করবেন। তথ্যচিত্র তৈরির কাজে রাজ্যের নানা প্রান্তে যান সুমিত ঘোষ ও তাঁর দুই সহযোগী। বিভিন্ন গবেষক ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিতে কখনো লালগোলা, কখনো বহরমপুর, নৈহাটি, চুঁচুড়া থেকে শান্তিনিকেতন। ত্রয়ীর মিলিত প্রচেষ্টার ফসল এই তথ্যচিত্র। এদেশের বুকে বন্দে মাতরম ঘুম ভাঙানিয়া। বঙ্কিমচন্দ্র এখানে লালগোলায় বসে বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যাঞ্জা লিখেছিলেন এবং বন্দে মাতরম শব্দের জন্ম দিয়েছিলেন। বন্দে মাতরম হচ্ছে একটা
ধ্বনি। বন্দে মাতরম একটা জাগরণের উৎস। ভারত তীর্থে বন্দে মাতরম চেতনার জাগানিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী রিপোর্ট, নিউজ 18 বাংলা। অনেক কালজয়ী রচনার নেপথ্যেই রয়েছে বিশেষ ঘটনা। বন্দে মাতরমও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ সরকারের আমলা হয়েও বঙ্কিমচন্দ্র কিভাবে লিখেছিলেন এই গান, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন হয়ে উঠেছিল। রাজ্য সরকারি আধিকারিক সুমিত ঘোষের তথ্যচিত্রে এর কাহিনী বিশদে তুলে ধরা হয়েছে। একটি গান যা শুধু সুর নয়, এক জাতির জাগরণের মন্ত্র, একটি ধ্বনি যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। বন্দে মাতরম কখনো গান, কখনো স্লোগান, কখনো বিপ্লবীর শেষ উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম ছোট্ট এই শব্দের মধ্যেই যেন জেগে রয়েছে সমগ্র ভারত আত্মা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের 6টি স্তবক গাওয়া নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মতবিরোধ যাই থাক না কেন, এই গানের ব্যাপ্তি, এই গানের দীপ্তি নিয়ে কোনো সন্দেহ নেই। কোন প্রেক্ষাপটে হয়েছিল এই অমর সৃষ্টি, কোথায় লেখা হয়েছিল, কিভাবে বন্দে মাতরম হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন, আর্কাইভের দুর্লভ নথি, ইতিহাসবিদদের গবেষণা আর বহু অজানা তথ্য, এই তিনকে আশ্রয় করে বন্দে মাতরমের ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন রাজ্য লেখাগারের আধিকারিক সুমিত ঘোষ। 1873 সালের 15 মার্চের বিকেলবেলা মুর্শিদাবাদের তৎকালীন ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকি চড়ে বাসায় ফেরার সময় বহরমপুরের বারাক স্কোয়ারের ক্রিকেট খেলার প্রাঙ্গণে অজানিতভাবে ঢুকে পড়েন। সেখানে তখন ক্রিকেট খেলে অবসর সময়ের বিনোদনে ব্যস্ত সেনাবাহিনীর সংখ্যাগুরু অংশ শ্বেতাঙ্গ সেনারা। কমান্ডিং অফিসার কর্নেল ডাফেন এই কাজের জন্য প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা ও অপদস্থ করলেন বঙ্কিমচন্দ্রকে। কোর্টে গেলেন বঙ্কিমচন্দ্র। ভরা কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হলেন ডাফেন। কিন্তু সাহেবের এই অপমানে বঙ্কিমচন্দ্র মনে শান্তি পেলেন না। মনে করা হয় এই ঘটনার পরেই অপমানিত বঙ্কিমচন্দ্র তার ব্রিটিশ বিরোধী মনোভাব থেকে বন্দে মাতরম মহামন্ত্র লেখায় উদ্বুদ্ধ হন। নথি যা পাওয়া যাচ্ছে, প্রমাণ যা পাওয়া যাচ্ছে, তাতে লালগোলা রাজ শৃঙ্খলিত কালীবাড়ি এবং কালীবাড়ির ভেতরেই দোতলার একটি ঘরে তিনি লেখাপড়া এবং লেখালেখি করতেন, থাকতেন। বঙ্কিম যখন এখানে এলেন তখন মাতৃমূর্তি দর্শন করলেন, এক অদ্ভুত মাতৃমূর্তি, যে মাতৃমূর্তি ভূভারতে আর একটিও নেই। সে মাতৃমূর্তি শিকল দিয়ে টেনে বাঁধা, তার 2 হাত করবদ্ধ, হাতে কোনো খাড়া নেই। এই শেকল বাঁধা মা কালীকে তিনি বঙ্গদেশ বা ভারত মাতার সঙ্গে তুলনা করলেন। আমরা তুলে ধরার চেষ্টা করেছি গানের উৎস কোথায়, গানটা কোথা থেকে শুরু হলো, কোন প্রেক্ষাপটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যে মানুষটি ইংরেজদের অধীনে চাকরি করে ইংরেজদের বিরুদ্ধেই এরকম গান লিখতে পারেন, কি এমন প্রেক্ষাপট ছিল সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এটা দেখিয়েছি যে মহামন্ত্র বা গান তিনি পরবর্তীকালে তিনি আনন্দমঠে এটা উপন্যাসে কাজে লাগিয়েছিলেন। বন্দে মাতরমের রচনাস্থল নিয়ে অন্য জনশ্রুতিও আছে। অনেকের মতে 1876 সালে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় বন্দে মাতরম রচিত হয়েছিল। অনেকের আবার দাবি বহরমপুরের দিনু সান্যাল লেনের যোগমায়া ভবন এবং বেলডাঙ্গা অঞ্চলের ভান্ডারদহ বিলের তীরে বিন্ধেশ্বরী তলায় এই সঙ্গীত রচিত হয়। কেউ কেউ দাবি করেন দক্ষিণ 24 পরগনার মজিলপুরে নগেন্দ্রনাথ দত্তের বাড়িতে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেন। বঙ্কিমচন্দ্র চুচুড়ার জোড়াঘাটের পাশে যে ওনার বাড়িটি, যে বাড়িটি এখনো আছে এবং সংরক্ষিত হয়েছে, তাতে ফলকেও লেখা আছে যে বঙ্কিমচন্দ্র এখানে বন্দে মাতরম রচনা করেন। একটা বিশাল বড় দরজা খুলে যাওয়া, যে কি আছে, কোথায় করেছিলেন, কেন করেছিলেন, এর পিছনে কে কে ছিল, গান, সিনেমা, এটা নিয়ে এতগুলো সুর হওয়া, তারপরে একটা রাজনৈতিক চাপানোতর, যেখানে বলা হয় যে মুসলিমরা বিরোধিতা করেছিল, কিন্তু আবার অন্য দিক দিয়ে খান আব্দুল গফর খান সহ অনেকে এটা আবার সমর্থনও করেন। মানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা দেখতে হবে। ইতিহাস বলছে বহু কালজয়ী রচনার নেপথ্যেই কোনো না কোনো ঘটনা অনুঘটক হিসেবে কাজ করে। প্রায় 7 বার কাটাছেঁড়া করে লেখা হয়েছিল বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। মাদ্রিদের যে হোটেলে বসে স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে ফর হুম দ্য বেল টোলস লিখেছিলেন, সেই হোটেল ফ্লোরিডা প্রায় আর্টিলারি আর বোমার আওয়াজে কেঁপে উঠত।
ম্যানচেস্টার থেকে লন্ডনগামী ট্রেন 4 ঘন্টা লেট। অলস বসে থাকার সময় জেকে রাউলিং এর মাথায় আসে এক জাদুকর বালকের গল্প। ক্যাফেতে বসে ঘুমন্ত শিশুকে পাশে নিয়ে শব্দ ডিভোর্সি রাউলিং এর মাথায় তখন লেখা আসে। কাগজের টুকরোয় লিখে ফেলেন হ্যারি পটার। নিজেকে 7 বছর ঘরবন্দি রাখার পর এক বিকেলে সস্ত্রীক বেড়াতে বেরিয়েছিলেন সাহিত্যিক গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ। মাঝপথেই গাড়ি ঘোরান, কারণ মাথায় এসে গিয়েছে 100 ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসের শুরুটা। আর বন্দে মাতরমের পিছনে ছিল লাল চামড়ার হেনস্থা, অপমান, যা আগুন হয়ে ফুটেছে। বঙ্কিমের বন্দে মাতরম প্রত্যেক ভারতীয়র মনে আগুন জ্বালিয়েছে। সেই আগুনে ছারখার হয়েছে ব্রিটিশ শাসন। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী রিপোর্ট, নিউজ 18 বাংলা। যাদবপুরের ক্যাম্পাসের দেওয়ালে স্লোগানে বিতর্ক। দেখাই আপনাদের কি লেখা আছে যাদবপুরের ক্যাম্পাসের এই স্লোগানে। দেওয়ালে লেখা, ফ্যাসিস্টস ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। Fascists do not deserve democracy, they deserve a bullet in the head. আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজবিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, जब कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। আর এই পোস্টার বিতর্কে নানা জনের নানা মত। কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপির একাংশের লোকজনের মুখে, গলি মারো সালোকো, আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিক ভাবে পরাস্ত করব। গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে, তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। যা হবে মতাদর্শগত লড়াই, গণতান্ত্রিক ভাবে হবে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, এই অসহিষ্ণুতার যে নমুনা, সেটা গোপালচন্দ্র সেনকে এই ইউনিভার্সিটির মধ্যে খুন করা হয়েছে, এই বামপন্থীরা খুন করেছে। গোপালচন্দ্র সেনকে হত্যা করার মধ্যে থেকে যে অসহিষ্ণুতা শুরু হয়েছে তার শেষ হওয়া দরকার। যারা মাওয়ের ভাবনায় উদ্বুদ্ধ হয়, মাও সেতুং সারা জীবনে কত মানুষকে খুন করেছেন, স্ট্যালিন সারা জীবনে কত মানুষকে খুন করেছেন। তাই স্ট্যালিনের ভাবনা, মাও সেতুং এর ভাবনা তো খুন করার ভাবনা। তো এরা যদি তাদেরকে নিজেদের আদর্শ মনে করেন, তাই ওটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। ফ্যাসিস্ট কারা? নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছে, কথা বললেই গলা চিপে ধরছে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, সংবিধানের কোনো কিছু বালাই রাখছে না, সেই সরকারকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কি বলবে? এই তরুণ প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হয়, তারা পরিষ্কার ঘোষণা দিচ্ছে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের যা অবস্থা সেটাকে আরো জোরালো ভাবে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। যারা বলছে যে এই ধর্মকে বাঁচানোর জন্য স্বস্তিক চিহ্ন, তারা নিজে
নিজেদেরকেও বলবো যে ভাই একটু দেখে আসো, ধর্মীয় পাঠ পড়ে আসো, হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে সেটা জানো, তাদের প্রতীক কি ছিল সেটা জানো। বরাবরই ইতিহাস মানে নাথুরাম, শ্যামাপ্রসাদ, সাভারকার এর বাইরে বেরোতে না পারো তাহলে তো ওরকম হবেই। যদি আপনি বলেন যে না ফ্যাসিবাদকে ভালোবাসতে হবে, তো সেটা আরএসএস এর কাজ, এবিভিপির কাজ। তারা ওই ধরনের দেওয়াল লিখতে পারে, আর সেই দেওয়ালের ব্যবস্থা এসএফআই করবে, কি করার আছে। সব দায় অবশ্যই কেন নিতে যাবে এসএফআই? কে কোথায় কি লিখেছে তার দায় এসএফআই নিতে যাবে কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার পরিবেশ, সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের ছাত্রছাত্রীরা সেখানে তাদের কথা বলতে পারে। ছাত্রদের মত প্রকাশ করার, ছাত্রদের যে কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার থাকা উচিত। যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্টরা যারা নানানভাবে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কেউ কথা বলতেই পারে। গুলি মারা বা এটা না বলতে পারলেই ভালো হতো। প্রতিবাদ করলেই তাদেরকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটা লুট হয়ে যাচ্ছে। ফলে এটা তো একটা ফ্যাসিবাদী কার্যকলাপ। আমরা মনে করি এআইডিএসগতভাবে ছাত্র আন্দোলনটা পরিচালিত হওয়া উচিত উন্নত নীতি, নৈতিকতা, সংস্কৃতির ভিত্তিতে। সমস্ত সংগঠন, আরো অন্যান্য সংগঠনগুলো আছে যারা যে ভাষায় বলে, যে ভাষায় কথা বলে, সমস্তটাকে আমরা সমর্থন করি না। এখানে যে স্বস্তিকাটাকে দেখানো হয়েছে এটা হচ্ছে নাৎসিরা জার্মানিতে যে হাকেন ক্রুজ যেটাকে বলে বা হুকড ক্রস, সেই চিহ্নটা ব্যবহার করেছিল এই জাতিতত্ত্বের জায়গা থেকে ইহুদিদের খুন করার জন্য। এটার সাথে আমাদের এখানে যে হিন্দু ধর্মের স্বস্তিকা রয়েছে তার কোনো সম্পর্ক নেই। আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকার তার লেখাতেই বলেছিলেন যে তারা নাৎসিদেরকে হচ্ছে সমর্থন করে না। স্বস্তিকা একটি শান্তির প্রতীক। ফ্যাসিস্টদের অন্তিম পরিণতি, যারা গণতন্ত্রের হত্যাকারী তাদের জন্য কোনো গণতন্ত্র ডিজার্ভ করে না তারা। আজকে তারা ভোট চুরি করছে, আজকে তারা এসআইআর করে ডিলিট করছে, এখন তারা ডিলিমিশনের বিলটাকে পাস করানোর চেষ্টা করছে, তারা একে একে প্রতিটা পদে গণতন্ত্রকে হত্যা করছে। যদি আরএসএস নিজেকে স্বঘোষিতভাবে ফ্যাসিস্ট বলে মানতে চায় তাহলে আপত্তি নেই, কিন্তু আমার ধারণা আরএসএস নিজেদেরকে ফ্যাসিস্ট বলে স্বীকৃতিটা দিতে চায় না, কিন্তু গোপনে গোপনে সে একই কাজটা করে যায়। একটা সময় ব্রিটিশ জমানার বিরুদ্ধে কথা বলাটা বেআইনি ছিল, কিন্তু ওটা ন্যায় ছিল। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।